আমি মাননীয় মন্ত্রীর কথা বলছি না, আমি কর্মকর্তাদের কথা বলছি। আপনারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে এখানে আসেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করেন। নির্দিষ্ট সময় দায়িত্ব পালন করে আপনার অবচেতন মনেও যদি হজ ব্যবস্থাপনার কোনো ক্ষতি হয়ে যায়, আপনি হয়তো এখানে থাকবেন না, কিন্তু আমি হয়তো এখানে থাকবো না। আমার দায়িত্ব পালনের সময় যদি আমার অবহেলা, আমার অবজ্ঞা, আমার ইচ্ছা অনিচ্ছা অবচেতন মনেও হজ ব্যবস্থাপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি হয়তো এখানে থাকবো না, কিন্তু হজ ব্যবস্থাপনাটাকে, এই গ্লানিটাকে অনেক দিন বহন করতে হবে। নিজেরা দায়িত্ব পালন না করলেও চলবে, পারলে একজনকে দিয়ে দেন, দরকার নাই কোনো কিছু। হাজিদের পার্সোনাল কেয়ার কমফোর্টটা প্রয়োজন, নিয়তটা তারা মনে হয় কম অনুভব করেন। হজে যাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য তো এজেন্সিকে যেতে হবে, এবং এই যে যাওয়ার জন্য যে ভিসাটা, এটা কিন্তু সৌদি দূতাবাস থেকে দেয়, এটা অ্যারেঞ্জ করে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় অবশ্য জানেই না এই ভিসা যে লাগবে, এবং হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুঝে অথবা কিছুটা স্পষ্টতার কারণে আমি খুব একটা অ্যাক্টিভ দেখি নাই যে 56 এজেন্সি বাদ দিয়ে ব্যবস্থাপনার মধ্যে থাকার জন্য। কিন্তু আমরা একটা মন্ত্রণালয় দিয়ে আমাদের 1-1.5 মাস সময় লেগেছে। আপনারা দেখেন সৌদি আরবের পত্রের পরে কমপক্ষে 1.5 মাস পরে ধর্ম মন্ত্রণালয় থেকে পত্র গিয়েছে যে এটা রিভিউ করার জন্য, আগের মতো করার জন্য, কমানোর জন্য। আর আমরা দিয়েছি, সবসময় আমরা বলেছি পূর্বাবস্থায় চাই, পূর্বাবস্থায় চাই। কেউ আমাদেরকে এখন বলতে পারে পূর্বাবস্থা কি সম্ভব? আপনি বললেই কি সৌদি আরব আপনার কথা মানবে বা আমাদের কথা মানবে? সম্ভব। কিভাবে? সারা পৃথিবীর কোথাও সংখ্যা 250 নাই, শুধুমাত্র বাংলাদেশে আছে। তাহলে পৃথিবীর বাংলাদেশের জন্য যদি আলাদা একটা পদ্ধতি সৌদি সরকার এলাও করতে পারে, তাহলে কেন সৌদি সরকারকে আমরা বুঝালে তো আগের পদ্ধতি তো আমরা থাকতে পারতাম। আমরা যখন বলেছি যে এটা কমানো হোক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সেভাবে সহযোগিতা করে নাই। যাই হোক, আমরা পিড়াপিড়ি করে ফাইনালি এটাকে 1000-এ আসলো। তারপর আরো অনেক কথা বলে 500-তে আসলো। 500-তে আসার পরে আমরা যখন আবার গিয়ে বললাম এটা পূর্বাবস্থায় চাই, আমি শুধু এইটুকু বলবো, ধর্ম মন্ত্রণালয় আমাদের উপরে বিরক্ত হয়েছে, খুবই বিরক্ত হয়েছে। এবং আমরা যে কথাগুলি বলছি হজ ব্যবস্থাপনার মঙ্গলের জন্য, কারণ এজেন্সিতে যদি আপনি এক এজেন্সিতে, আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের বুঝার জন্য বলছি, এক এজেন্সিতে যদি 2000 হাজি হয়, তাহলে একটা এজেন্সি কিন্তু 2000 হাজিকে ভালোভাবে দেখাশোনা করতে পারবে না। আপনার অধীনে যদি আমি 50 জন লোক দেই, আপনি পার্সন টু পার্সন টেক কেয়ার করতে পারবেন। আর স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে হজ যাত্রীগণ ম্যাক্সিমামই বৃদ্ধদের জন্য পার্সোনাল কেয়ার এসেনশিয়াল। তাহলে আপনি কিভাবে 2000 হাজি একজন এজেন্সিকে দিয়ে দিচ্ছেন? তাতে করে অর্থাৎ ব্যবস্থাপনাটা সহজ করা, নিজেরা দায়িত্ব পালন না করলেও চলবে, পারলে একজনকে দিয়ে দেন, দরকার নাই কোনো কিছু। হাজিদের পার্সোনাল কেয়ার কমফোর্টটা প্রয়োজন, নিয়তটা তারা মনে হয় কম অনুভব করেন। যার কারণে আর 500 থেকে কম আনার পরে, কম আনার জন্য যখন আমরা বলছিলাম, তখন আমার বিরক্তির সর্বশেষ পর্যায়ে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ছিলেন। বিরক্তির সর্বশেষ। এবং সৌদি আরবে আমরা যখন হজ চুক্তিতে গেলাম, আমি খুবই হৃদয় বিদারক, খুবই কষ্টদায়ক কথা বলতে চাই। হজ এই প্রতিনিধি দল 500-র নিচে যে আনা দরকার, এই কথাটি যে পৃথিবীতে আছে তাও ভুলে গেছে। আমি মাননীয় ভাইস মিনিস্টার মিস্টার আবুল ফাত্তাহ, পিপল লাইক লং টাইম, so you are not a minister, you are our brother, and my request is not for myself. Finance, no. What about you? He said no. এভাবে আমরা 2-3 দিন প্রত্যেক দিনই দেখা হয়। আমি যেদিন চলে আসব, তিনি বললেন 500 কিভাবে হলো? অবাক করা বিষয়। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি মহাসচিব সাহেব সিনিয়র সহ আপনি 300 করেন। আমি একটা চিঠিও দিলাম, এগুলো কিন্তু রেকর্ডেড, আমি চিঠি দিয়েছি। তারপর আবার গেলাম, বললাম যে আপনি 300 করেন। তিনি পরে সৌদি আরব থেকে এসে উনি 500 করলেন। তার মানে কি? অর্থাৎ হজ যাত্রীর সংখ্যা এজেন্সি প্রতি বৃদ্ধি এবং এই ব্যবস্থাপনার সুশৃঙ্খল ব্যবস্থাপনার যেটা অন্তরায় নয়, আমার মনে হয় এটা উনি হয়তো ভাবেন নাই।
এইভাবে আমাদের এখন হজ যাত্রীর সংখ্যা 250 এবং 500। 1 সাল থেকে শুরু হয়েছে এই পদ্ধতিতে হজ ব্যবস্থাপনা। তাহলে এই হজ ব্যবস্থাপনায় যদি আজকে পর্যন্ত, তারও কথা আছে, হজের ঈদের বন্ধের আগের দিন পর্যন্ত মাত্র 30টা বা 33টা, তার মানে ওইটাই ভ্যালিড। তাহলে 33 হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে আপনি চিঠি দিচ্ছেন, কালকে সে ডেডলাইন, এটা সেটা করে ফেলতে হবে। এটা কোন ধরনের কথা? এখানে তো আমি কিন্তু এখানে কোনটা করতে হবে না তা বলছি না, আমি বলছি এটা একটা সমন্বয় প্রয়োজন, এটা সমন্বয় প্রয়োজন। এটা পুলিশিং করে তো আর হজ ব্যবস্থাপনার কাজটা করা যাবে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দ্বিতীয়ত বিষয় হলো, আপনারা যে ভুলগুলি করেছেন, আপনারা এই প্রক্রিয়ায় যদি টাকাই নেবেন, তাহলে এই প্রক্রিয়ায় দ্রুত ট্রান্সফার করার প্রক্রিয়া আপনারা আগে ঠিক করলেন না কেন? এখন কেন আপনাকে টাকা দিলে 1.5 মাস পরে টাকা পাই? আপনি কি জানেন যে অল্প কয়েকদিন পরে যে আমাদের ফ্লাইট শুরু হবে, মাত্র অল্প কয়েকদিন পরে, এখনো বাড়ি ভাড়া হয় নাই। কিভাবে হবে বাড়ি ভাড়া? বাড়ি ভাড়ার প্রধান শর্ত কি? মুনাজ্জেম ভিসা, রাইট? আমি একটা বিষয় বলি, হজে যাত্রীদের বাড়ি ভাড়া করার জন্য তো এজেন্সিকে যেতে হবে, এবং এই যে যাওয়ার জন্য যে ভিসাটা, এটা কিন্তু সৌদি দূতাবাস থেকে দেয়, এটা অ্যারেঞ্জ করে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় এবছর জানেই না এই ভিসা যে লাগবে এবং হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে হবে। একটা এজেন্সি যদি সৌদি আরবে বাড়ি ভাড়া করতে যেতেই না পারে, তাহলে সে কিভাবে হজের বাকি কার্যক্রম করবে? ধর্ম মন্ত্রণালয় এটা জানেও না। এই বিষয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। আজকেও দেখলাম যে ঢাকা থেকে সৌদি আরবকে বলা হচ্ছে, হজ মিশনকে, যে আপনারা করেন। হজ মিশন বলতেছে আমি পারবো না, আবার হজ মিশন বলতেছে উমরা ভিসা দিয়ে চলে আসেন। ভাই, আপনারা কি জানেন উমরা ভিসা বন্ধ? তাহলে হজের কার্যক্রমটা কিভাবে চলবে? প্রথমত আপনাদেরকে জানতে হবে হজ ব্যবস্থাপনায় ধারাবাহিক কার্যক্রম কি, একের পর এক কি, কোনটার পর কোনটা। যদি তা না জানেন, তাহলে যে জানে তার থেকে জেনে নেবেন। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যারা হজের দায়িত্ব পালন করবেন, আমি আপনাদের কোনো ইন্টেনশন খারাপে কথা বলবো না, কিন্তু আমি এটুকু বলবো, নিজেরা সব বুঝেন মনে করে যদি এই জায়গায় হজ ব্যবস্থাপনার কোনো ক্ষতি আপনার সময়ে বা আপনাদের সময় হয়ে যায়, আর সেটা যদি বাংলাদেশের হজ যাত্রীদের এবং হজ ব্যবস্থাপনাকে দীর্ঘদিন বহন করতে হয়, এটা সঠিক হবে না। এখানে কেউ কোনো কর্মকর্তা একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করেন, আমি মাননীয় মন্ত্রীর কথা বলছি না, আমি কর্মকর্তাদের কথা বলছি। আপনারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে এখানে আসেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করেন। নির্দিষ্ট সময় দায়িত্ব পালন করে আপনার অবচেতন মনেও যদি হজ ব্যবস্থাপনার কোনো ক্ষতি হয়ে যায়, আপনি হয়তো এখানে থাকবেন না, কিন্তু আমি হয়তো এখানে থাকবো না। আমার দায়িত্ব পালনের সময় যদি আমার অবহেলা, আমার অবজ্ঞা, আমার ইচ্ছা অনিচ্ছা, অবচেতন মনেও হজ ব্যবস্থাপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি হয়তো এখানে থাকবো না, কিন্তু হজ ব্যবস্থাপনাটাকে, এই গ্লানিটাকে অনেক দিন বহন করতে হবে।